কে কে ওখানে? ভৌতিক স্টোরি। সত্য ভৌতিক ঘটনা। দ্য স্ফিয়ার উইথ রান। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। মানডে ভূত নাইট অনুষ্ঠানে এপিসোড নম্বর 3-এ আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতি সোমবার ভূতের রাত অনুষ্ঠানে আমরা প্রতি সোমবারে 3টে করে ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাই। তো আজকেও প্রতি সোমবারের মতো 3টি ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। ঘটনার প্রথমে আপনাদের বলে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর বেল আইকনটি অন করে দিন। আর আপনাদের সাথে ঘটা ভৌতিক ঘটনা, পরীর ঘটনা, যে কোনো ঘটনা থাকলে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এমডি মেহেদি হাসান মিরাজ bi@gmail.com এই ইমেলে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশনেও আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন। আজকেও 3টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে শুরু করছি মানডে ভূত নাইট এপিসোডের 3 নম্বর এপিসোডের প্রথম ঘটনা। কে কে ওখানে? ভৌতিক স্টোরি। সত্য ভৌতিক ঘটনা। দ্য স্ফিয়ার উইথ রান। তো এই ঘটনাটা আমাকে দিয়েছে মোহাম্মদ শাহিদুল ইসলাম, কুমিল্লার দাউদকান্দি থেকে। তো এটি তার গ্রামের একজন দাদার সাথে ঘটা ঘটনা। তিনি এই ঘটনাটা তার দাদার কাছ থেকেই কানেক্ট করে তিনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি এখন ঘটনা। তো ওই দাদার নাম আমাদেরকে বলেছে, আমরা তার একটা শব্দ নাম দিলাম, তার নাম দিলাম হলো মোহাম্মদ আক্কেল আলী দাদা। তো এই আক্কেল আলী দাদা ওই গ্রামেরই একজন বাসিন্দার। তো একই গ্রামেই তারা থাকে। যে শাহিদুল ইসলাম ঘটনাটা পাঠিয়েছে তারই দাদা। তো তারা ওই দাউদকান্দি গ্রামেই থাকে। তো তাদের পাশেই, তারা যেখানে থাকতো তার পাশেই একটা বিশাল বড় বিল। ওই বিলের মধ্যেই তারা চাষাবাদ করতো। ওই দাদা ছিল একজন কৃষক। তো ওই কৃষক দাদা সবসময় চাষাবাদ করতো, চাষবাস নিয়েই তিনি থাকতেন। তিনি একটু দারিদ্র অবস্থায় ছিলেন, তারা অত বড়লোক ছিল না। তো ওই কুমিল্লা অঞ্চলে বা কুমিল্লার ওইদিকে তারা পরবাসী লোক যেত, গিয়ে কাজ করত। তো দাদারও একটু জমি ছিল, সেও কাজ করতো মানুষের, কিন্তু তার জমিতে সে ওইরকম পরবাসী যেত, তাদেরকেও চিনত, তাদের সাথেও কথা বলতো। তো একবার সেই রকমই ধান স্ক্রিমের সময় ধান পেকে যায়, ধান কাটার সময়। তো দাদা ভাবে যে একজন সাথে নিয়ে আমি সহ 2জন মিলে ধানটা কেটে আনবো। আর ওই সময় তো অনেক পানি থাকে বিলের মধ্যে, আর বিলের একবারে মাঝখানে অনেক দূর থেকে ধান কেটে কেটে নৌকা দিয়ে নিয়ে আসা লাগে। তো দাদা ভাবে যে দেখি যাই, এলাকার মধ্যে পরবাসীরা তো নিশ্চয়ই এসেছে। তো পরবাসীরা আসলে আমি তো তাদেরকে চিনি, তো তাদের কাছ থেকেই আমি একজন বা 2জন লোক নিয়ে আমার জমির থেকে ধান কাটা শুরু করব। তো দাদা তাদের খোঁজখবর নিয়ে দেখে যে তারা এবার পরবাসীরা আসে নাই। তো পরবাসীরা এবার আসে নাই, তো দাদারা বা ওই গ্রামের লোকেরা এবার ধান কাটবে কী করে। তো তখন তারা ভাবে যে কি করা যায়। তো তখন সেই এলাকারই কিছু লোক অন্য জায়গার থেকে আবার অন্য একগুলো পরবাসী নিয়ে আসে ওই গ্রামের মধ্যে। তো তারা এসে ওই গ্রামের মধ্যেই তখন তারা কাজকাম করে। তারা আনুমানিক 16-17 জন ছিল। তো দাদা পরে তাদের সাথে গিয়ে একদিন কথাবার্তা বলল যে আমারও একজন লোক লাগবে, বা তাদের সাথে দাদা কথা বলতো। তো এই আক্কেল আলী দাদা তো ওই জায়গায় গিয়ে দেখলো যে অনেকগুলো লোকই এসেছে। তো তাদের কাছে কথা বলল। তো তাদের মধ্যে থেকে একজন লোক দেখলো আক্কেল আলী দাদা। তো ওই লোকটা একটু কীরকম গম্ভীরভাবে আর চুপচাপ এক জায়গায় বসে আছে। তো তারা এক সাইডে আছে আর ওই লোকটা আলাদা এক সাইডে।
তো দাদা অন্য লোকদের জিজ্ঞেস করলো যে ভাই ওই লোকটা আসলে কে, ওই লোকটাকে একটু কথাবার্তা কম বলতে দেখতেছি। তো লোকগুলা তো ও দাদা ওই লোকগুলাকে জিজ্ঞেস করলো। তো ওই লোকগুলা দাদাকে বলল যে ওরাও আমাদের সাথে এসেছে, ও আমরা যে রংপুরের ওই দিক থেকে এসেছি, ও আমাদের 2-3 গ্রাম পাশের একটা, কিন্তু আমরা তাকে চিনি না। সে এসে আমাকে বলছে যে আমি আপনাদের সাথে যাব, যাই কাজ করব। তো এতটুকুই পরিচয়, তাকে ওইভাবে জানি না। তো দাদা তার কাছে গিয়ে বলল যে মানে হেসে জিজ্ঞেস করলো। তো দাদা দেখলো যে লোকটা খুবই কম কথা বলে, একটু হুহা খালি উত্তর দেয়, এতটুকুই, মানে বেশি কিছু বলে না। তো দাদা তাকে বলল, তার নামও জিজ্ঞেস করছিল, তার নাম বলল সোপিয়াল বা সোপিয়াল। তো সোপিয়াল নাম বলল সেই লোকটা। তো দাদা সেদিনের মতো চলে আসলো। আসার পরে তো দাদা পরের দিন গিয়ে দেখে যে একটা লোকও নাই, সব লোকগুলাই অন্য অন্য মালিকের কাজ করার জন্য চলে গেছে। তো দাদা সেদিন একটু গেল একটা নৌকা নিয়ে একটু খাবার টাবার, মানে শুকনো খাবার টাবার, চিড়া মুড়ি টুড়ি বা একটু গুড় টুড় নিয়ে দাদা গেছিল, সেদিন গেল কাজ করার জন্য। তো বিলের মধ্যে অনেক দূর দাদা নৌকা নিয়ে গিয়ে ওই বিলের মধ্যে থেকে ধান কাটতেছিল, আর ওই যে এক সাইডে একটু উঁচু জায়গা ছিল ওইটার মধ্যে রাখছিল। তো দাদা ওইটা করতেছিল, আর ওই জায়গায় যোগ ছিল বেশি, যোগ মানে কিছুক্ষণ পরপর দাদা উপরে ওইটা ওই যোগগুলা সারা লাগতো, মানে এত যোগ আছিল ওগুলোর মধ্যে। তো দাদা সেদিন কাজ করতে করতে কখন যে একটু বিকেল হয়ে যায় দাদা বুঝতেই পারে না। তো আক্কেল আলী দাদা কাজ করতেইছে, তো করতে প্রায় মাগরিবের সময় হয়ে যায়। তো মাগরিবের একটু পরেই তো দাদা কাজ করতেইছে, হঠাৎ শুনে যে একটা বাচ্চা কান্না। তো দাদা ভাবে যে বাচ্চা এলো থেকে। তো দাদা ভালো করে খোঁজখবর মানে খুঁজতেছে যে কোন জায়গায় বাচ্চা কাঁদে। তো দাদা এইভাবে একটু খোঁজাখুঁজির পরে সে একটু ভালো করে লক্ষ্য করে দেখে যে তার পাশের একটা ক্ষেতের ধানের উপরে একটা গামছার মধ্যে একটা বাচ্চা। তো দাদা বলতেছে যে বকাঝকা করতেছে যে কোন লোক এগুলা, মানে একটু বকাবকি করে ওই বাচ্চাটার কাছে যাচ্ছে, আর বলতেছে কোন লোক এগুলা আসলে কেমন লোক, এরা নিজের বাচ্চা রেখে চলে গিয়েছে, বাচ্চাটা কাঁদতেছে। তো আস্তে আস্তে দাদা বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটা কোলে নিল। তো কোলে নিয়ে তো দাদা আস্তে আস্তে কোলে নিয়ে একটু আসতেছিল। তো দাদা হুট করে দেখে যে কই, পরে আস্তে আস্তে দেখে যে এটা কী। তো ওটা দেখার পরে দাদার তো অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো দাদা দেখে যে এটা বাচ্চা, কই কি, এটা তো বাচ্চা না, এটা হলো একটা বাচ্চার অবয়ব, কালো কুচকুচে, আর এটা সারা গায়ে অসংখ্য চোখ, আর সব চোখগুলো মনে হয় একবারে মিট মিট করতেছে। তো দাদা এটা দেখে ওরে বাবা গো মা গো করে ভয়ে ওটা পাশের খেতে একবারে ফিকে মেরে ফেলে দিয়ে তো নৌকায় উঠে দাদা নৌকা ধাক্কা দিয়ে একবার জোরে জোরে বৈঠা মেরে চলে আসা শুরু করে। তো এইভাবে আস্তেই দাদা আরও অন্ধকার হয়ে যাচ্ছে, আর দাদার ভয়ে আসতেছে, আর মনে হচ্ছে সব কিছু থমকে গেছে, মনে হচ্ছে বাতাস থমকে গেছে, সময় থমকে গেছে, চারপাশে ব্যাঙের ডাক, নিশাচর পাখি আর অন্য পোকা পাখির ডাক দাদা খালি শুনতেছে, আর দাদা আস্তে আস্তে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো দাদা এইভাবে এগিয়ে যেতে আরও প্রায় অনেকক্ষণ যাওয়ার পরে সে একটা নালা দিয়ে পার হওয়া লাগে, মানে নালা বলতে দুই সাইডে মানে ওই জায়গাতে একটু নালার মতো, মানে দু সাইডে বাঁশ বাগান, বা এক সাইডে বাঁশ বাগান এক সাইডে গাছ, বাঁশগুলো হেলে আরেক সাইডে গেছে। তো ওই জায়গার মধ্যে গিয়ে দাদা একটু ভাবলো যে একটু আস্তে আস্তে যাই। তো ওই জায়গার মধ্যে দাদা ওই জায়গা যাওয়ার পরে তো দাদা একটু আস্তে যাচ্ছিল, তো দেখে যে পিছন থেকে একটা নৌকা আসতেছে। তো দাদা ওই নৌকা আসতে দেখে তাও একটু স্বস্তি পাইতে, যাই হোক পিছন থেকে একটা নৌকা আসতেছে। দাদা আবার ভাবে যে পিছন থেকে নৌকা, এতক্ষণ আমি দেখলাম না, জোরে জোরে বৈঠা আসলাম, এখন আবার কই থেকে নৌকা আসলো। তো যাই হোক সে ভাবে যে
যেখান থেকে আসুক আমি একটু ওই লোকগুলো আসলে ওদের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, আর দেখবো তাদের সাথে গেলে একটু ভয় আমার কমবে। তো দাদা এই ভেবেই ওই জায়গা বসে আছে। তো বসে থাকতে থাকতেই আর নৌকাটা একটু স্লো করে মানে ওই জায়গাতে একটু দাঁড়ানোর অবস্থায় আছে। তো আস্তে 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 নৌকাটা যখন দাদার কাছে আসে, তো দাদা দেখে যে ওটা আসলে ওটা দেখার জন্য দাদা মোটেও প্রস্তুত ছিল না। তার পুরো অবস্থা আরও খারাপ হয়ে যায়, সে ওটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তো দাদা দেখে ওই জায়গাত আরও 4 থেকে 5টা কালো কুসকুসে বর্ণের, ধার সারা গায়ে চোখগুলো মিটমিট করতেছে। তো তারা নৌকার মধ্যে বসে পা দিয়ে মনে হচ্ছে নৌকার বইটার মতো করে পা দিয়ে নৌকা চালিয়ে চালিয়ে দাদার কাছে আসতেছে। তো দাদা এটা দেখে তো ভয়ের সুদনে আবার ভয়ে পেয়ে দাদা আরও জোরে জোরে বইটা মেরে কোনো মতো একবারে বাড়ির কাছে গিয়ে বইটার নৌকা ওই জায়গায় লাগিয়ে দাদা দৌড় দিয়ে দৌড় মেরে একবারে বাড়ির কাছে যায়। বাড়ির যে গেটের কাছে গিয়ে সে হুমড়ি খেয়ে চিল্লানি দিয়ে পড়ে যায়। তো দাদার বাবা মা সবাই পরে বাহিরে এসে দেখে যে এরকম এই অবস্থা। তো পরে তারা দাদাকে ধরাধরি করে নিয়ে যায়। দাদা কিন্তু ইতিমধ্যে বেহুশ হয়ে গেছে। তো দাদাকে ধরাধরি করে নিয়ে ঘরের মধ্যে যায়। তো ঘরের মধ্যে গিয়ে দাদাকে পানি টানি দিয়ে পরে ঝাড়ফুঁক করার পরে তো দাদার প্রায় 2-3 ঘন্টা পর দাদার জ্ঞান ফেরে। তো দাদার জ্ঞান ফেরার পরে দাদা তার মা বাবাকে সবাইকে এগুলা খুলে বলে যে দাদার সাথে এই পর্যন্ত যে ঘটনা হয়েছে। তো দাদার মা তাকে গ্রামের যেগুলো করে আর কি, লোহার মধ্যে লবণ পুড়ে খিলায় আর পানি গরম করে খিলায়, পরে গোসল করায় দাদাকে পরে খাওয়া দাওয়া করিয়ে ঘুমায়। তো দাদা সকালে উঠা দেখে যে দাদার পুরা শরীরে ব্যথা আর জ্বর। তো এখন ব্যথা জ্বর হলে কী হবে, দাদার তো ওই জমি তো ধান কাটা লাগবে। তো ধান কাটার জন্যে এখন একটু একটু জ্বর, বেশি জ্বর না, তাও একটু কমই জ্বর, কিন্তু পুরো শরীরে ব্যথা। তো দাদা ভাবে যে যাই হোক যত কিছুই হোক ধান তো অর্ধেক কেটেছি, আরও কাটা লাগবে। তো ধানগুলো যদি এখন না কাটি তো ধানগুলো আমার নষ্ট হয়ে যাবে। তো সে ভাবে যে আজকে পরবাসীগুলা নিশ্চয় পাবো। তো আজকে যদি পরবাসীগুলারে পাই তো ওদের থেকে 1জন বা 2জন হলে আমার হবে, ওদেরকে নিয়ে আমি আজকে যাব, গিয়ে ধান কাটবো। তো তাদের কাছে গিয়ে দাদা বলে যে দেখেন আজকে আমার তো 1জন লোক হলেই হবে, আমার ধান কেটেছে আর কিছু ধান আছে আমার বিলের মধ্যে। তো বিলের মধ্যে থেকে ধান কাটা আনা মারাই করা এগুলো কিন্তু খুব কষ্টের কাম। তো সবাই শোনার পরে তো এক বাক্যে দাদাকে বলে দেয় যে না, আমরা তো অত দূর যায় কাজ করতে পারবো না, আসলে আমাগোর এই অত দূর যায় কাজ করার কোনো নেই, আমরা পারবো না। তো ওই যে দাদা কালকে একজন গম্ভীর লোকের কথা যে বলছিল, সফিয়ার মেয়ে, তো দাদা সফিয়রের কাছে গিয়ে তো ওদের কাছে কথা বলতে বলতে ওই লোকটা তখন বলে ওঠে যে হ্যাঁ আক্কেল আলী ভাই, আমি আপনার সাথে যাব ওই জায়গায় ধান কাটতে। তো দাদা এই কথা বলে আসলে দাদাকে এই কথা বলার পর দাদা আসলে শুনে খুশি হয়ে যায়। তো পরে সে তার সাথে আসার পরে তারা নৌকা দিয়ে আবার ওই জায়গায় যাওয়া শুরু করে। তো দাদার সাথে এই ঘটনাগুলো কিন্তু ওই শফিউর রহমানকে বলে নাই একটা কারণ আছে, যে তাকে যদি এগুলো বলি সে তখন আবার যদি বিকে বসে, তখন যদি আবার না যায় তখন আবার আরেক ঝামেলা। তো দাদা ভাবলো যে না, এগুলো করার দরকার নেই, আমি তার সাথে যাই। তো সেদিন 2জন মিলেই ওই বিলের মধ্যে ওই প্রায় 1 ঘন্টার মতো নৌকা চালিয়ে ওই বিলে, তাহলে অনেক দূরের রাস্তা, ওই রাস্তা পরে নৌকা চালিয়ে গিয়ে তারা ওই জায়গা নৌকাটা রেখে আবার তারা ওই জায়গায় ধান কাটা শুরু করে। তো কাটতে কিছুক্ষণ পরে তারা আবার ওই যে শুকনা খাবার টাবার ওগুলো 2জন মিলে খায়াটা কাটতে তারা একবার বিকাল পর্যন্ত মানে আসরের পর বেজে যায়। তো দাদা তখন ও ভাবে যে আজকে আর দেরি করা যাবে না, কালকে যা হয়েছে আজকে আরও দেরি করলে আরও নিশ্চয়ই অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তো দাদা দেখে যে ওই সফিয়র মিয়া ধান কাটতেইছে আর দাদা এদিক ওদিক দেখে পরে ওই সফির কয় ভাইজান। তো দাদা বলল যে আজকে আর দেরি করবো না, আমরা এখন চলে যাই। তো দাদা ওই লোকক বলে যে ভাইজান চলেন, অনেক হয়েছে, আজকে আর কাজ করা লাগবে না, চলেন আমরা চলে যাই। তো দাদা ওই লোকটা ডাকতেছে, কিন্তু ওই লোকটা শুনতেছে না, ওই শফিউর রহমান শুনতেছে না। সে মনে হচ্ছে মাথা
হেলে ধান কাটার মতো করে সে ওই এক অবস্থায় কাটতে আসে। তো এইভাবে দাদা পরে আস্তে আস্তে গিয়ে যখন ওই শফিউর রহমানের ঘাড়ে হাত দেয়, তো হাত দেওয়ার পরে সে দেখে শফিউর রহমান রাগে ফোঁস করতেছে, আর তার চোখগুলো মনে হয় আগুনের মতো লাল হয়ে গেছে। সে আক্কেল আলী দাদাকে ওই শফিউর রহমান কষে মারে এক থাপ্পড় দিয়ে কয়, কী হয়েছে তোর? তো কী হয়েছে তোর, তুই আমারে ডাকতেছিস কে? তো তখন দাদা বলে যে, দেখেন এই জায়গার তো এখন অনেক বিকেল হয়ে গেছে, এখন যাই চলেন, আর থাকা যাব না। তো তখন ওই লোকটা শফিউর রহমান বলে যে, কয় দেখ, তুই এখান থেকে যদি চলে যাস তোর অনেক বড় ক্ষতি হবে। ওই ভূতের যে ছাউগুলো আছে ওগুলাকে যদি এখান থেকে ছাড়িয়ে না যাস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এইখানেও এবার তো তাও ধান করতে পারতেছিস, পরের বার থেকে এই জায়গাটা ধান করা তো দূরের কথা, এই ক্ষেতের মধ্যে আসতে পারবি না। যেমনি হোক ওই ভূতের বাচ্চাগুলোকে বা ভূতের ছাউগুলোকে এখান থেকে ছাড়িয়ে থুয়ে তারপরেই যাওয়া লাগবে। তো দাদা এই কথা শুনে তো আরও ভয় পেয়ে যায়, সে গুটি মেরে এক সাইডে দাঁড়ায়। তো সেই ওই শফিউর রহমান তখন আস্তে আস্তে দাদার কাছে এসে বলে, কয় যে, ভাইরে, আসলে তুই যে এই জায়গার যে কালকে ভূতের যে বাচ্চাগুলো, মানে দাদাকে ওই ঘটনাগুলো পুরো খুলে বলে। তো এইগুলো বলার পরে তো দাদার আরও চোখ কপালে উঠে যায়। তো দাদা পরে আস্তে আস্তে সে বলে যে, এই জায়গার যে ভূতের বাচ্চাগুলো আছে এগুলোকে আসলে ছাড়িয়ে নিয়ে তারপরে এখান থেকে যাব। তো ওই শফিউর রহমান তখন পানি হাতে নিয়ে কী জানি ফু দিয়ে দাদার গায়ে যখনই পানি ছিটা দেয়, তখনই দাদা দেখে যে তার ভিতর থেকে একটা কালো কুচকুচে অবয়ব কালকের মতো সারা গায়ে চোখ, ওগুলো বাড়িয়ে লাফ দিয়ে এক সাইডে পড়ে যায়। এমন করতে সে প্রায় 11 বার ওইভাবে তাকে পানি ছিটা দেয়, আর তার শরীর থেকে ওগুলো লাফ দিয়ে পড়ে যায়। তো এগুলো দেখতেই দাদা একসময় বেহুশ হয়ে যায়। তো দাদার আর কিছু মনে নেই। তো যখন দাদার জ্ঞান ফেরে তো সে দেখে তার বাড়ির বিছানায় সে নিজেকে আবিষ্কার করে। তো তখন দাদা তার মাকে বা বাবাকে জিজ্ঞেস করে যে, আসলে কি হয়েছিল আমার সাথে? আমার তো আর কিছু মনে নাই। যে এগুলো বলে যে এগুলো হয়েছিল আমার, এরপরে তো আর আমার কিছু মনে নেই। তো তখন দাদার বাবা বলে যে, তোমাকে তো কালকে আমরা নৌকাতে পেয়েছি, পরে সবাই মিলে তোমাকে নৌকাতে পাওয়ার পরে আমরা ধরাধরি করে তোমাকে বাড়িতে নিয়ে আসার পরে আজকে সকালে তোমার জ্ঞান ফিরেছি, তোমার তো সারা রাত কোনো জ্ঞান আসছিল না। তো এই কথা শোনার পরে দাদা তখন আরও ভয় পেয়ে যাওয়ার পরে তখন দাদা আস্তে আস্তে গিয়ে ওই পরবাসী লোকগুলোর কাছে, দাদা অনেক অসুস্থ আছিল, তারপরে আস্তে আস্তে হেঁটে ওই পরবাসী লোকগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে, শফিউর রহমান কই? তখন তারা বলে যে, শফিউর রহমানও তো আমরাও কালকের পর থেকে আর দেখি নাই। তো দাদা বলে যে, ওই লোকটার কোনো খোঁজ খবর বা ঠিকানা আছে? তখন ওই পরবাসী বাকি লোকগুলা বলে যে, না, ওর লোকটা তো আমরা এক জায়গাতে আসছিলাম, ওই জায়গাতে আসার পরে যে বলে যে আমার বাড়িও ওই দিক, রংপুরের ওই দিক, আমিও তোমাদের সাথে যা কাজ করবো এতটুকুই। তো দাদা তখন বলে যে, আসলে ওই লোকটা কে ছিল? ওই লোকটা মানুষ ছিল না জিন ছিল না কে ছিল জানি না। ওই লোকটা এইভাবে এসে আমার উপকার করলো, এইভাবে আমার কাছ থেকে যে ওই অবয়বগুলা বা ওই জিনগুলাকে এইভাবে তাড়িয়ে দিল, তখনকার পর থেকে ওই লোকটার আর কোনো খোঁজ খবর নেই। তো দাদার কাছে এটা আসলেই একটা প্রশ্ন হয়ে আছে এখনও, যে দাদা বলে যে এই লোকটা আসলে কে ছিল, কে বা ছিল এই লোকটা, কিসের জন্য বা কেন এই লোকটা এসেছিল আমার কাছে, আর আমারই কেন এই বিপদ হয়েছিল, এই লোকটা কিভাবে কি করছিল। তো তখন থেকে তারপরে দাদা একটু অসুস্থ থাকার পরে সুস্থ হয়েছে। তো এটাই ছিল ঘটনা বন্ধুরা। তো এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো? নিশ্চয়ই এই ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। তো ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর লাইক বাটনে চাপ দিন, আর আপনাদের সাথে ঘটনাও আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, মানডে ভূত নাইট এপিসোডের 3 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনাটা শুরু করব। কে কে ওখানে? ভৌতিক স্টোরি, সত্য ভৌতিক ঘটনা, দ্য স্ফিয়ার উইথ রান।
তো এই ঘটনাটা একটা যমুনা নদীর ওই দিকের ঘটনা। তো এই যমুনা নদীর ওই দিকে অনেক দিন আগেরই ঘটনা। তো ওই নদীর ওই দিকে তো আগে মানুষ মাছ ধরতো, আগে অনেক মানুষ মাছ ধরতো। এই ঘটনাটা আমি নিজেই কানেক্ট করেছি, আমার এক বন্ধুর চাচার সাথেই ঘটা ঘটনা, তার চাচাও ছিল। তো এই ঘটনাটা এমন একটা ঘটনা। তো ওই ওই যমুনা নদীর ওই দিকেই তারা মাছ ধরতো। তো তারা অনেকজন মিলে একটা বড় ট্রলারে মাছ ধরতো, প্রায় 25-26 জন তো হবেই বড় ট্রলারে মাছ ধরতো। তো তারা নামাজি আর পরেজগার লোক ছিল, তারা নামাজ পড়তো। তো তারা ভাবলো যে আমরা যখন মাছ ধরতে যাব অনেক দিন ধরেই মাছ ধরবো, বা আমরা এই দিক দিয়ে মাছ ধরতে ধরতে অনেক দূর চলে যাব, অনেক দিন ধরেই মাছ ধরবো। তো আমাকে সাথে একটা ইমাম নেব, যে ইমামটা আমাদের মাছও ধরবো, আমাদের সাথে থাকবো, আর সে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াবে। তো যে কথা সেই কাজ। তো তারা একজন ইমাম ঠিক করে, সেই ইমামের নাম হলো নজরুল ইসলাম। তো ওই নজরুল ইসলাম একজন মসজিদেরও ইমাম, সে ইমামতি করতো। তাকে এই ঘটনা তারা সবাই মিলে খুলে বলে যে, ইমাম সাহেব, আমরা তো মাছ ধরতে যাব, আর আপনি আমাদের সাথে থাকবেন, আর আপনি মাছ ধরবেন, আমরা সবাই মিলে আপনার পারিশ্রমিক একটা দিব বা আপনাকে টাকা দিব। তো নজরুল ইসলামও রাজি হয়ে যায়। রাজি হয়ে গিয়ে তারা 10 দিন বা 15 দিনের একটা খাবার টাবার সব কিছু নিয়ে তারা একটা বড় ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। তো তারা মাছ ধরতে যায়, ধরতে ধরতে গিয়ে তারা মাছ ধরে। এইভাবে 10 দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে তখনও সবাই আর তারা ফিরে আসে। ফিরে আসার পরে ওই নজরুল ইসলামও ফিরে আসে। আসার পরে তো তাদেরকে সবাই টাকা পয়সা, মাছ টাছ বিক্রি করে টাকা পয়সা ভাগ করে নিয়ে নজরুল ইসলামও তার পারিশ্রমিক দেয় বা টাকা পয়সা দেয়। তো নজরুল ইসলাম ভাবে যে অনেক দিন তো থাকলাম, টাকা পয়সাও পাইলাম, তে এখন এক কাজ করি, বাড়িতে তো যাবোই, 2টা ইলিশ মাছ কিনে নিয়ে যাই। তো যে ভাবা সেই কাজ, সে 2টা বড় বড় সাইজের ইলিশ মাছ কেনে। তো কেনার পরে ওই বাজার থেকেই কেনে, যে বাজারে এসে তারা নেমে বা ওই দিক দিয়ে তারা বাড়িতে যাবে। তো তাদের সাথের কিছু লোক বলে যে, মৌলভী সাহেব, আপনি তো মাছ কিনে নিয়ে যাচ্ছেন, আসলে মাছ এইভাবে না নিয়ে আপনি মাছগুলো কারো বাসায় গিয়ে কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়ে যান, আসলে রাতের বিষয় তো অনেক কিছু হতে পারে। তো মৌলভী সাহেব ভাবে যে এটা কোনো কথা, আসলে আমি যদি মাছ কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়ে যাই কারো বাসায় গিয়ে, তাদেরকে তো একটু না একটু পারিশ্রমিক দেওয়া লাগবে, কি দরকার, আমি নিজের মাছ নিজেই নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে কাটা ধোয়া করবো, আমার স্ত্রী, ওটাই ভালো হবে। তো সে ভাবে যে আমি কাউকে কিছু দিতে পারবো না, আমি নিয়ে যাই। তো সে নিয়ে যায়, এইভাবে যাইতে থাকে। তো তখন আনুমানিক প্রায় রাত 11টা বা 11:30 বাজে, মানে তারা রাত্রেই এসে নেমেছে। তো তারা রাত্রেই যাবে। তো ওই হুজুরের বাড়ি ছিল একটু দূরেই, প্রায় 3 কিলোমিটারের মতো দূরে। তো রাস্তাটাও ছিল অনেক আগেরকার সময়ের রাস্তার 2 সাইডে অনেক গাছ, মানে হে গাছ সে গাছ রাস্তার সাইডে, আর আগে তো বাজার অনেক বেশি ছিল। তো ওই নজরুল ইসলাম, তো ইমাম সাহেব তো যাইতেছিল, আর ওই মাছ দুটো তার সাথে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সে তাকে পিছন থেকে নাকি সুরে বলে, কি নজরুল ভাইয়া, আপনি তো মাছ নিলেন, আমাদের একটা মাছ দিয়ে যান না, মানে নাকি সুরে কে জানি তাকে বলতেছে। তো নজরুল ইসলাম এগুলো পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাকে বারবার বলতেছে, সে কিছু করতেছে না, সে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেই তো যাচ্ছে। তো এইভাবেই কিছুক্ষণ যাওয়ার পরে তাকে মনে হচ্ছে পিছন থেকে টেনে ধরতেছে, তাকে ওই দিক তার সাইডে যে গাছগুলো সেগুলো লাড়াছাড়া করতেছে। তো তাকে মনে হয় ঢিল দিচ্ছে। তো নজরুল ইসলাম ভাবে যে এইগুলোর সাথে আসলে পেরে ওঠা যাবে না, এগুলাকে মাছ দেওয়াই লাগবে। আর যদি আমি মাছ দেই, এখন যদি দেই, তো মাছ দিলে তো এখন আমার ক্ষতি হয়ে যাবে। আর মাছ তো এখন যদি দেই তাদেরকে, মাছ দিলে এখন একটা মাছ দিলে তারা আবার কিছুক্ষণ পরে যাবে। অতএব তাদের সাথে আমি একটা চুক্তি করে নেই, এমন একটা চুক্তি থাকবে, আমি বাড়ি পর্যন্ত যাব, তাকে আর একটা মাছ দিব। তো মৌলভী সাহেব তাদেরকে বলে যে, দেখ, আমি তো 2টা মাছে এনেছি, আর তোদেরকে যদি এখনই মাছ দেই তাহলে তো আমার তো বাড়ি পর্যন্ত যেতে আরও অনেক ঝামেলা হতে পারে, আমার আরও মাছ
তখন এটাও নিয়ে যেতে পারে। তো তুই এক কাজ কর, তুই আমার সাথে সাথে আয়, আমি বাড়ি পর্যন্ত যাই, বাড়ির কিছুক্ষণ যাওয়ার আগে আমি তোকে মাছ দেবো নি, তুই চলে আসিস। তো ওই অবয়বটাও তার কথাতে রাজি হয়। তখন তারা যাওয়া শুরু করে। তো এইভাবে যাইতে আছে, তো যাওয়ার আগেই সেই মৌলভী সাহেবের বাড়ি যাওয়ার প্রায় কোয়ার্টার কিলোমিটার, মানে 1 কিলোমিটারের 1/4 বাকি আছে। তো অতটুক যাওয়ার পরে সেই মৌলভী সাহেব তখন বলে যে তখন ওই অবয়বটা মানে ধম্বিতম্বি শুরু করছে যে, এই মৌলভী সাহেব আপনি আমাকে মাছ দেন, নজরুল ভাই আপনি আমাকে মাছ দেন, আমি আর এতটুক যাওয়ার পাবো না। তো তারা বলে, তখন নজরুল ভাই বলে যে, নজরুল ইসলাম মৌলভী সাহেব বলে যে, দেখো আমি তো এই বটগাছটা তোমরা আমাকে পার করে দাও, ওই পাশে গেলেই আমি মাছ তোমাকে একটা দেবো আর আমিও বাড়ি চলে যাব। তো তখন ওই ওই যে অবয়বটা সে পিছন থেকে বলতেছে, না আমি আর অতটুকু যাবো না, তুই এখান থেকে মাছ দে। তো নজরুল ইসলাম বলে যে, না ওই বটগাছের মধ্যেও আমাদের এলাকারই যে ভূত প্রেত বা আমাদের দেশি আমাগর এলাকারে যে আরও ভূত প্রেত আছে তারা ওই গাছেই থাকে। তো এখন যদি তোকে দিয়ে যায় তো ওরা তো মাইন্ড করবে, ওরা আমাদের তো ছোটোর থেকে দেখে শুনে বড় করেছে, তাদেরও তো একটা হক পাওয়া থাকে। তুই ওই এক কাজ কর, তুই আমাকে ওই বটগাছের ওই জায়গা ওই সাইড পর্যন্ত গেলেই তোকে আমি মাছ দেবো, তুই চলে আসিস। তো সে ওই জায়গাতেই থাকে, কিন্তু ওই হুজুরের কথা সে শোনে না। সে ওই জায়গাতে হুমিতম্বি করতেছে আর বলতেছে, নজরুল ইসলাম তুই আমাকে এখানেই মাছ দে। তো নজরুল ইসলাম দেয় না। তো এইভাবে কিছুক্ষণ হুমিতম্বি করার পরেই সে বটগাছের কিন্তু সেই সামনেই একটু এই সাইডেই, তো হঠাৎ নজরুল সাহেব দেখে যে ওই গাছ থেকে 3-4টে একবারে কালো কুচকুচে অবয়ব নেমে আসতেছে, বড় বড় বিশাল বড় বড় ধপ করে নেমে 4-5 জন এইভাবে লাফ দিয়ে তাদের দিকে আসতেছে। তো ওই তখন ইমাম সাহেব বলল, এই তো অবস্থা খারাপ, এখন মনে হচ্ছে যে আমার মাছও গেল, আমার জীবনও যাবে, আমার সব কিছুই আজকে শেষ। তো ওই জায়গা সে দাঁড়িয়ে দেখতেছে। তো ওই জায়গা সে দেখার পরেই সে কিছুক্ষণ পরেই দেখে যে ওই অবয়বগুলা দৌড় পেরে এসে তার পিছনে থাকা যে অবয়ব সেগুলোর সাথে সে মারপিট শুরু করতেছে। তাদেরকে ধরে মনে হয় ইচ্ছা তারে মধ্যম দিতেছে। পাশে যে ধান ক্ষেত ছিল সেগুলোর মধ্যে পড়তেছে, ধানের ক্ষেতগুলো একবারে 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 শেষ হয়ে যাচ্ছে, মানে একবারে ধান ক্ষেতটা পুরো আউলা ঝাউলা করে একবারে নষ্ট করে ফেলাচ্ছে। তো এগুলা দেখার পরে তো মৌলভী সাহেব আস্তে আস্তে পাশ কাটিয়ে চলে যায়। তো চলে গিয়ে বাড়িতে তার স্ত্রীকে বলে যে, দেখো আর একটু দেরি করা যাবে না, তুমি আজকে রাতের মধ্যে এই মাছ কেটে এখনই রান্না করে আমাকে দিবা, আমি এখনই খাবো। এই মাছ রাখা যাবে না, কারণ এই মাছ নিয়ে অনেক কিছু হয়েছে। তো সেদিন মাছটা রেঁধে খেয়েটে পরবর্তীতে ওই মৌলভী সাহেব খোঁজখবর নিয়ে বুঝতে পেরেছে যে আসলে যে তার সাথে থাকা, তার সাথে সাথে দূর থেকে আসা যে মেসোফিসাসগুলো ছিল, ওগুলা ছিল অন্য এলাকার। আর যে ওই মৌলভী সাহেবেরই যে বাড়ির সাথেই যে বটগাছ, ওই বটগাছে ছিল তাদের এলাকার কিছু মানে জিন। তো এরা ছিল ওদের শত্রু। তো ওই জিনগুলো নাকি অন্য এলাকার। তো যে মৌলভী সাহেবের পাশের বাড়ির বটগাছের যে জিন, সেগুলোর সাথে সেগুলোর ছিল শত্রু। তো ওরা ওই এলাকা ভাগাভাগি ছিল, ওরা এই এলাকায় আসলে এরা ওদেরকে ধরে মারধর করতো, আর ওরা ওই এলাকায় গেলে ওদেরকে ধরে মারধর করতো। তো ওই বটগাছের থাকা যে 4-5টা অবয়ব, তখন তারা দেখতে পেরেছে যে ওই অবয়বগুলো ওই জায়গা, তো তারা ওই পাশে লাফ দিয়ে এসে ওদেরকে ধরে উত্তম মধ্যম দেওয়া শুরু করছে, ওদেরকে এমন মার দেওয়া শুরু করছে, ওরা ওই মায়ের চোদন খেয়ে ভয়তে পালিয়ে গেছে। তো তখন এইটাই হয়েছে তাদের সাথে। তো এটাই বলে ওই হুজুর সাহেব। তো হুজুর সাহেব এটা তখন খোঁজখবর নিয়ে জানতে পেরেছে। তো এটাই হলো ঘটনা। তো বন্ধুরা, এই হলো দ্বিতীয় ঘটনা। তো দ্বিতীয় ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো? দ্বিতীয় ঘটনাটা তুলনামূলক একটু ছোট। তো দ্বিতীয় ঘটনাটা শুনে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানান। তো আপনাদের কাছেও যদি এরকম ছোট বড় ভূতের ঘটনা, ভৌতিক ঘটনা বা যে কোনো ঘটনা থাকলে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আমাদের ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে mdmehihasanmiraj@gmail.com। তো এই ইমেইলে আপনারা পাঠিয়ে দিন, আর আপনাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের কাছে এই দ্বিতীয় ঘটনাটাও ভালো লেগেছে। তো বন্ধুরা, মানডে ভূত নাইট
এপিসোডের 3 নম্বর এপিসোডের 3 নম্বর ঘটনাটা, 3 নম্বর এবং শেষ ঘটনাটা আপনাদেরকে এখন শোনাবো। কে কে ওখানে? ভৌতিক স্টোরি, সত্য ভৌতিক ঘটনা, দ্য স্ফিয়ার উইথ রান। তো বন্ধুরা, এটাও একটা ঘটনা। এটা রাজশাহীর একজন ভাই আমাকে পাঠিয়েছে। আসলে ওই ভাইয়ের নাম হচ্ছে নাহিদ। তো এই নাহিদ ভাইয়ের এক ফুবুর সাথে ঘটা একটি ঘটনা। তো এই নাহিদ ভাইয়ের ফুবুর নাম হচ্ছে লাইলি। তো এই লাইলি ফুবুর সাথেই ঘটা একটি ভয়ঙ্কর ঘটনা, কালো জাদু রিলেটেড ঘটনা। তো এই ঘটনাটা আমাকে নাহিদ ভাই পাঠিয়েছে। তো এই লাইলি ফুবু আসলে শহরে থাকতো, বা ওই যে গার্মেন্টস করতো। তো লাইলি ফুবু গার্মেন্টস করতো। লাইলি ফুবুরে ওই বগুড়ার এই দিকেই থাকতো আরেক ছেলে। তো সে লাইলি ফুবুকে লাইলি ফুবুর সাথে একটা সম্পর্ক করতে চাচ্ছিল। তো লাইলি ফুবুর সাথে সে সম্পর্ক করতে চাচ্ছিল, আর লাইলি ফুবু সে ছেলেটাকে পছন্দ করতো না, বা তার সাথে সম্পর্ক করতে চাইতো না। তো এইভাবেই কিছুদিন চলার পরে তো লাইলি ফুবুর বাড়ির থেকে যে ওই নাহিদ ভাইয়ের দাদা দাদি, তারা লাইলি ফুবুকে বলে যে, দেখ, তুই তো এখন বড় হয়ে গেছিস, আসলে ঢাকাত গার্মেন্টস করলে এগুলা মানুষ খারাপ বলে, তুই বাড়িতে চলে আয়, তোকে আমরা একটা ভালো জায়গা দেখে বা ভালো ঘর দেখে বিয়ে দেব। তো এই কথা যখন লাইলি ফুবুকে বলে, লাইলি ফুবুও বলে যে এটাই ভালো হবে। আসলে এই জায়গাতে আমাকে এই ছেলেটা বিরক্ত করতেছে, এই ছেলেটা আসলে আমি আমার বাপ মায়ের অনুমতি ছাড়া এই জায়গায় বিয়েও করতে পারবো না, অতএব আমি বাড়িতেই চলে যাই, ওটাই ভালো হবে। তো বাড়িতে আসার পরে সে তাকে একটা ছেলে দেখে, একটা পাশের গ্রামেরই একজন ভালো ছেলে দেখে সে লাইলি ফুবুর বিয়ে দেয়। তো ওই ছেলেটাও ছিল, ওই লোকটাও ছিল ভালো, সেও ফুবা হবো ওই নাহিদ ভাইয়ের ফুবাও ছিল ভালো। তার পরিবার বলতে তার মা বাবা মারা গেছে একটা দুর্ঘটনাতে, কিন্তু তার আত্মীয় স্বজন আছে, তারা দেখে ওই লাইলি ফুবুর সাথে ওই ফুবার বিয়ে হয়ে যায়। ফুবাও অনেক ভালো, তাদের আত্মীয় স্বজন সবাই মিলে তার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পরে তো লাইলি ফুবু তার সাথে প্রথম রাতে যায়, বিয়ের দিন গিয়ে ওই জায়গা থাকে। তো একদিন থাকার পরে তারা স্বামী স্ত্রী দুজন মিলে পরের দিন যে ফিরানি নেওয়ার জন্য মেয়েদের ওই নাহিদ ভাইয়েরা যায়, বা তাদের দাদা দাদি সবাই মিলে বা আত্মীয় স্বজন মিলে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে ওই লাইলি ফুপুকে তাদের বাড়িতে নিয়ে আসে। তো ওই লাইলি ফুপুকে তাদের বাড়িতে নিয়ে আসে। ওই ফুবার বাড়ি ছিল, মনে করা যায় আমাদের দাদাদের বাড়ি ছিল প্রায় 2 কিলোমিটার বা 3 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার ফাঁকেই। তো ওই লাইলি ফুপুকে নিয়ে যখন আসে, তখন থেকেই শুরু হয় ফুবুর সাথে এক বিশাল বড় ঝামেলা। তো ওই ফুবুকে নিয়ে আসার পরে তখন দেখতে পারে যে ফুবুর মধ্যে একটা অন্যরকম ঝামেলা। তো ঝামেলাটা কীরকম? ঝামেলাটা হচ্ছে যে ওই ফুবার কথায় যখন ফুবুকে সবাই বলে, তখন ফুবু কীরকম জানি রাগ করে, আর ওই ফুবার কথা সেই ফুবু শুনতেই পারে না। মনে হচ্ছে যে ফুবার সাথে তার কত জন্মের একটা শত্রুতা, ওই ফুবার সাথে সে সংসারে করব না। তো এইভাবে কিছুদিন চলতেই থাকে, আর তখন ওই বাড়িতে আর ফুবুকে নিয়ে যেতে পারে না। তো ফুবার কথা শুনলেই ওই ফুবু রাগ করে। তো আস্তে আস্তে এইভাবে 2-1 দিন যায়। তো এইভাবে যেতে পরে 2-1 দিন পরে তো তখন সবাই বলে যে, দেখ, তোর বিয়ে হয়ে গেছে, তুই এখন কী করবি? তোর স্বামীর বাড়িতে তোকে যাওয়া লাগবে। ফুবের কথা যখনই বলে, তখনই ওই ফুবু কী করে, ওই বাড়িতে 5টা বা তারা 4 ভাই ছিল, ওই লাইলি ফুবুর বাবারা বা ওই নাহিদ ভাইয়ের দাদারা,
তো ওই চায়ের বাড়িতে তারা 4 ভাই ছিল পাশাপাশি, মানে 4টে রুম। তো ওই বাড়ির আঙিনার মধ্যে তারা গল্প করতেছে যে দেখ লাইলি, তুই তো এখন বিয়ে হলো, তুই এখন যা তোর স্বামীর বাড়িতে যা। তো এগুলো বলার পরে সে হুট করে দৌড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে সে ওই ফ্যানের সাথে রন্না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করতেছে। তো জ্বালানা দিয়ে এগুলো দেখার পরে তো তারা ভাবে যে এখন কি করা যায়। ও তো ভাগ্যটা ভালো ছিল, ওই লাইলি ফুবু কিন্তু দরজা লাগায় নেই। তো সবাই মিলে গিয়ে তাকে ধরে তাকে সেদিনের মতো রক্ষা করে। তো রক্ষা করার পরে এইভাবে 2-3 দিন চলে যায়। তো চলে যাওয়ার পরেই সে মানে লাইলি ফুবুকে তারা আর কিছু বলে না। এইভাবে কিছুদিন কেটে যায়, মানে কিছু মানে ওই ফুবার কথা বললেই সে রাগ করে। মানে রাগ তো এমন রাগ মনে হচ্ছে সে নিজেই মারা যাবে, তাও ওই ফুবার সংসার করব না। তো এর মধ্যে ফুবা একদিন আসে, এসে ওই লাইলি ফুবুর সাথে দেখা করে। তো ওই লাইলি ফুবু ওকে কথা বলতে বলতে তার কাছে গিয়ে যখনই তার গায়ে হাত দেয়, সে ওই ফুবাকে এমন জোরে একটা ধাক্কা দেয়, ফুবা মনে হচ্ছে 3-4 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। তো পড়ে গিয়ে ফুবা একবারে বুকে টুকে অনেক, হাতে পায়ে অনেক ব্যথা পায়। মনে হচ্ছে যে 4-5 জন মিলে একটা লোক ধাক্কা দিয়ে ফালাইলে যেরকম হয় ওই রকম। তো তখন ফুবা তখন বুঝতে পারে যে নিশ্চয়ই এটার মধ্যে অনেক বড় একটা ঝামেলা আছে। তো এইভাবেই কাটতে থাকে। কিছুদিন যাওয়ার পরে আবার একদিন সবাই একজন ওই ফুবুর যে একজন ভাই বউ মানে ভাবি বলে যে কি লাইলি, তুই তোর স্বামীর বাড়িতে যাবি না? তো এই কথা বলার সাথেই সে দৌড় পেরে যে এক চাচার ঘরে ঢুকে সে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে আবার সে ফ্যানের মধ্যে রন্না পেঁচিয়ে সে ফাঁস দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তো এটা দেখার পরে তারা এখন কীভাবে, তো তাদের ঘরগুলো একটু উঁচা ছিল, তারা ওই যে শীত কাটার মতো করে পরে যে একটা একটা কোদাল এনে শীত কাটার মতো করে ওই ঘরের মধ্যে ঢুকে, তো ওই ফুবুকে পরে ওই জার থেকে বাসায় অলরেডি সে মানে রুনা দিয়ে পেঁচিয়ে ফ্যানের মধ্যে থেকে সে ফাঁস দিয়ে মানে ঝুলে গেছে। তো ওই লোকটা গিয়ে তো ফুবুকে একটু উঁচা করে ধরে পরে সবাই দরজা ভেঙে ওই ফুবুকে পরে বাঁচায়। তো এইভাবেই চলতে থাকে দিন, চলতে থাকে রাত, এইভাবে অনেক দিন কেটে যায়। আর এইগুলা তো কী হইতেছে মানে ওরা বুঝতে পারতেছে না, দাদিও বুঝতে পারতেছে না, দাদাও বুঝতে পারতেছে না, অন্য যে ওই লাইলি ফুবু চাচারা আছে তারাও বুঝতে পারতেছে না, ভাইয়েরাও বুঝতে পারতেছে না। তো এইভাবে কাটতেই থাকে দিন, কাটতেই থাকে। যখনই কিছু বলে তখনই মানে ওই 4 ঘরের মধ্যে যে কোনো এক ঘরে গিয়েই সে ফাঁস দেয়। এমন অবস্থা হয়েছিল যে প্রত্যেকটা ঘরে গিয়ে ও ফাঁস দেওয়ার চেষ্টা করছে, আর প্রত্যেকটা ঘরের দরজা ভেঙে তাকে বাঁচানো হয়েছে। তো এইভাবেই কাটতে থাকে। লাইলি ফুবুকেও ওই বাড়িতে আর পাঠাইতে পারে না। তো এইভাবেই আস্তে আস্তে তারা ভাবে যে এখন কবিরাজের সন্ধান করব। তো তারা ইতিমধ্যে কিন্তু কবিরাজ অনেক খোঁজারও চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তো এইভাবে কাটতে তারা এক কবিরাজের কাছে যাওয়ার পরে সেই কবিরাজে বলে যে এটা একটা এমন একটা অবস্থা হয়েছে যে ওই মেয়েটাকে কালো জাদু করেছে। ওই কালো জাদুর এমন একটা করেছে, এমন এক পিশাচ দিয়ে তাকে কালো জাদু করেছে, ওই পিশাচটা তাকে মেরে তারপরে এখান থেকে যাবে। তো ওই কবিরাজটা একটু বড় মাপের ছিল না, একটু ছোটো মাপেরই ছিল। সে এইগুলা বলার পরে তো সে অনেক একটু খোঁজ খবর নিয়ে দেখে যে ওই জিনটা অনেক শক্তিশালী। সে বলে যে আমি পারবো না, তো আপনারা অন্য কোনো কবিরাজ দেখেন। তো ইতিমধ্যে এই অবস্থা আস্তে আস্তে সে অনেক শুকিয়ে যাচ্ছে, তার শরীরও অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো এইভাবে খোঁজ খবর করতে অনেক দূরে তারা একটা বড় কবিরাজের খোঁজ পায়। তো একদিন সবাই মিলে তাকে নিয়ে ওই কবিরাজের কাছে যায়। তো ওই কবিরাজের কাছে গিয়ে তারা যখন কবিরাজকে সব কিছু খুলে বলে, তো কবিরাজ বলে যে আপনারা থাকেন, আমি রাতে এটা বিষয় নিয়ে কথা বলবো। আমার যে জিনগুলো আছে সেই জিনেদের সাথে খোঁজ খবর নিয়ে দেখি সে জিনে কি বলে। তো যে কথা সেই কাজ। তো রাতের বেলা তো ওই কবিরাজ তার জিনকে নিয়ে খোঁজ খবর লাগায়। তো তখন সে খোঁজ খবর লাগিয়ে বলে যে দেখেন এইটা হলো একটা কালো জাদু, এমন একটা কালো জাদু করেছে এক হিন্দু তান্ত্রিক দিয়ে এই কালো জাদুটা করিয়েছে।
এই কালো জাদুটা করেছে একটা 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 খাসি ছাগল বলি দিয়ে আর একটা খিঞ্জির বলি দিয়ে এই কালো জাদুটা করেছে। যে এই কালো জাদুটা করেছে ওই যে এই ফুবুকে ঢাকাতে একটা ছেলে ভালোবাসতো, ওই ছেলেটাই মূলত তাকে এই কালো জাদুটা করেছে। সে মূলত এইভাবে কালো জাদু করে নাই, সে চাচ্ছিল যে জানি ফুবু একটু তার জন্য পাগল হয়ে তার কাছে যায়, সে ফুবুকে বিয়ে করে। কিন্তু যে তান্ত্রিকে দিয়ে দিয়ে এই ছেলেটা কালো জাদু করেছে, ওই তান্ত্রিক ছিল এক দুষ্ট তান্ত্রিক। সে নিজের সাধ্য সিদ্ধি হাসিল করার জন্যেই এই ফুবুর উপরে এমন এক কালো জাদু করে বা এমন এক পিশাচের সাথে চুক্তিবদ্ধ করে দেয়, দেওয়ার পরে সেই চুক্তি অনুযায়ী ওই পিশাচ এই মেয়েটাকে মেরে মেয়েটাকে মেরে সে আরও অনেক শক্তিশালী হবে। ওই ছেলেটা তো করছিল যে এই মেয়েটাকে জানি একটু পাগল করে সে তার কাছে নিয়ে যেতে পারে, কিন্তু এই কবিরাজ বা ওই তান্ত্রিক এমন কালো জাদু করেছে করে একবারে এই মেয়েটাকে মেরে ফেলার জন্যে এই কালো জাদু করেছে। তো কবিরাজ এটা বলে, তো এটা বলার পরে সবাই তো তখন অবাক হয়ে যায়, আসলে এই ঘটনা। আর তারা তো মনে করছিল যে অন্য কিছু। তো যাই হোক, এই ঘটনার পরে ওই কবিরাজ তাদেরকে একটা পানি পড়া, যে বলে এই পানিটা আপনারা এই পানিটা 3 দিন তাকে খাওয়াই দিবেন এবং এই পানি দিয়ে গোসল করাবেন। আর এই যে একগুলো কোরআনের আয়াত লাল কলম জাফরানের কালি দিয়ে লিখে দেয়, এগুলো পানিতে ভিজিয়ে ও 7 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ ওই লাইলি ভালো হয়ে যাবে এবং তার স্বামীরও সংসার করবে। তো যে কথা সেই কাজ, তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই পানি দিয়ে তাকে 3 দিন খাওয়ায় আর গোসল করায়। তো আস্তে আস্তে আল্লাহর রহমতে ওই লাইলি ফুবু আস্তে আস্তে ভালো হতে থাকে। আর ওই জাফরানের কালি দেওয়া যে পানি, ওগুলো আস্তে আস্তে খিলানোর পরে 2 দিনের দিন লাইলি ফুবু একবারে সুস্থ হয়ে যায়। সে বলে যে আমার স্বামী কই। তখন তার স্বামী আসার পরে সে তার স্বামীকে দেখে বলে যে আহারে আমার স্বামীটা কি, আপনি কি এত অসুস্থ হয়ে গেছেন এতদিন, এই 2 দিন আমি না থাকাতে আপনি কিছু খাননি আর এত অসুস্থ হয়ে গেছেন। তো তখন সে তার মাকে বলে যে আমার ব্যাগপাতি সব গুছিয়ে দাও, আমি আমার স্বামীর বাড়িতে যাব বা আমার স্বামীর সাথে থাকবো। তো সবাই এই কথা শুনে তো আসলে অবাক হয়ে যায়। আসলে লাইলি ফুবু মনে করছিল যে 2 দিন, আসলে এদিক 6 মাস পার হয়ে গেছে। লাইলি ফুবু কিন্তু এগুলা তার কিছুই জানে না। আসলে ওই বিয়ার বাড়ির থেকে বা ওই দিক থেকে যেদিন থেকে লাইলি ফুবু এসেছে সেদিন থেকেই লাইলি ফুবুর সাথে এই ঝামেলা। আর লাইলি ফুবু মনে করছে যে 2 দিন হয়ে গেছে আর এতটুকুই, কিন্তু লাইলি ফুবুর সাথে যে পুরো 6 মাস এদিক কী অবস্থা হয়েছে সেটা আর লাইলি ফুবু বুঝতেই পারে নাই। তো ওই কবিরাজে ওই ছেলেটা ওই তান্ত্রিক দিয়ে জিন দিয়ে 2টা তাবিজ মূলত পাঠিয়ে দিয়েছিল। ওই যে ফুবার বাড়ি থেকে আসতে একটা তাল গাছ আর একটা বড় আম গাছের ওই 2টা তাবিজ ছিল। ওই কবিরাজও ওই 2টা তাবিজের কথাই বলছিল, ওই 2টা তাবিজও নষ্ট করে ফেলেছে। তারপরে আস্তে আস্তে লাইলি ফুবু ভালো হয়ে যায়। তো তারা সংসার করতেছে, তারা সংসার জীবনে আস্তে আস্তে এখন তারা অনেক ভালো আছে। সেই লাইলি ফুবুরও অনেকগুলো 3টা ছেলে 1টা মেয়ে হয়। তারা এখন অনেক সুখে, আগের চেয়ে তারা অনেক ভালো আছে। তো তারা সবার কাছে দোয়া চেয়েছিল। তো বন্ধুরা, এই হলো আজকের মানডে ভূত নাইট এপিসোডের 3টি ঘটনা। তো 3টি ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর 3টি ঘটনার মধ্যে কোনটি ঘটনা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনারা সেটাও কমেন্টে জানাতে পারেন। ঘটনা পাঠিয়ে দিতে পারেন আপনাদের সাথে ঘটা যে কোনো ঘটনা আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া আছে। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা পাশে থাকুন। আপনারা পাশে থাকলেই আমরা আপনাদেরকে এরকম আরও অনেক মজাদার ভৌতিক ঘটনা শোনাতে পারবো। আসলে এগুলা ঘটনা না, এগুলা হলো মানুষের সাথে ঘটা সত্য ভৌতিক ঘটনা। আসলে মানুষ যার সাথে ঘটে এই ভৌতিক ঘটনা তারাই বুঝতে পারে এই ঘটনাগুলো আসলে সত্যি না মিথ্যে। তো বন্ধুরা, আপনারা আপনাদের সাথে ঘটা ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আমরা সেগুলো প্রচার করব। আমরা সপ্তাহে 3টি এপিসোড করে আপনাদের সামনে প্রচার করি। মানডে ভূত নাইট প্রতি সোমবার করে আমরা প্রচারিত করি রাত 10টায়। আর স্যাটারডে
হর সাসপেন্ড একটি ঘটনা আমরা শোনাই প্রতি শনিবার রাত 10টায়। আর থার্সডে পরের গল্প অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার আমরা রাত 10টায় প্রচারিত করি। তো সপ্তাহে 3টি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হই। আপনাদের সাথে ঘটা যে কোনো ঘটনাও আপনারা পাঠিয়ে দিতে পারেন, আমরা সেটা প্রচার করব। আপনারা যদি বলেন আপনাদের নাম বা ঠিকানা না বলেও আমরা প্রচার করতে পারবো, সমস্যা নেই। আপনারা যেভাবে ঘটনা পাঠাবেন আমরা সেভাবেই প্রচার করব। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আপনারা ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কে কে ওখানে? ভৌতিক স্টোরি। সত্য ভৌতিক ঘটনা, দ্য স্ফিয়ার উইথ রান।